আমার হাসব্যান্ড কলকাতা রামকৃষ্ণ মিশনে অ্যাডমিটেড ছিলেন, ওখানেই মারা যান। তা ওনারা প্রথমে তো ভেন্টিলেশনে ছিলেন, ভেন্টিলেশন থেকে বেরিয়ে গেলেন। ঠিকঠাক প্রায় নরমাল কন্ডিশন। ওনাকে কেবিনে দেবে, বাড়ি থেকে খাবার অ্যালাউ করে দিল। সবকিছু বাড়ি থেকে দিলাম ২ দিন, আর খুব আনন্দ করে বাড়ির খাবারটা খাচ্ছিলেন। আর উনিও জানতেন যে মানে সুস্থ হয়ে গেছি, বেরিয়ে যাব। তো ওনাকে আইসিইউতে, মানে আইসিইউতে আমি ডক্টরদের রিকোয়েস্ট করে যাচ্ছি, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা মানে মেডিকেলের সাথে জড়িত। তো আইসিইউতে একটা নজোকোমিয়াল ইনফেকশন বলে, মানে মানুষ পেশেন্ট যে ইনফেকশন নিয়ে হসপিটালে ভর্তি হয়, সেই ইনফেকশনের সাথে সাথে হসপিটাল অ্যাটমসফিয়ার থেকে যে ইনফেকশন গুলো সে অ্যাকোয়ার করতে পারে, হাই চান্সেস থাকে। পার্টিকুলারলি আইসিইউ, সিসিইউ, মানে এই টাইপের ক্লোজড যে কেয়ার ইউনিট গুলো আছে, এইখানে অনেক রকমের মাইক্রো অর্গানিজম, সেগুলো খুব তাড়াতাড়ি মানে স্প্রেড করে, আর সেগুলো গ্রো করতে থাকে ওর এনভায়রনমেন্টে, কারণ এনভায়রনমেন্টটা যেহেতু খুব সুদিং এনভায়রনমেন্টে থাকে, নর্মাল টেম্পারেচার খুব সুদিং থাকে। তো এই নজোকোমিয়াল ইনফেকশনের গুলোর মধ্যে, তো আমরা এখন অনেকেই জানি যে আমাদের যে রেসপিরেটরি সিস্টেম আছে, এতে স্টেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস কমন, এই যে আমরা সর্দি কাশি হয়, তো এইগুলোতে মানে থ্রোট রিলেটেড বা রেসপিরেটরি সিস্টেম রিলেটেড এই অর্গানিজম গুলো খুব তাড়াতাড়ি স্প্রেড করে। তো জানি না কি, না জানি না বলবো না, ওরা মানে টেস্ট করেছিল, নজোকোমিয়াল ইনফেকশন হয়েছিল, সেই অনুসারে ওনাকে আবার অ্যান্টিবায়োটিক চার্জ করলো। তো আমি তখন বললাম যে আপনাদের এতবার করে আমি বললাম যে আইসিইউ থেকে বার করে দিন, এটা তো হবেই। ফের আর কি ওর লাঙে ইনফেকশন হয়ে গেল। তো যে লোকটা খুব ভালো করে কথা বলছে, হাসি খুশি বাড়ি ফিরে যাবে, তো সেই লোকটাকে আমি রাত্রিবেলা বাড়ি ফিরে গিয়ে ফোন করছি যে কেমন আছেন আমার হাজবেন্ড, ভিজিটিং আওয়ার পরে, তখন বললো যে ওই একই রকম আছে। আসলে কন্ডিশনটা ডিটোরিয়েট করছিল, সেটা আমাকে জানানো হয়নি। পরদিন সকালবেলাও আমি আবার ফোন করলাম বাড়ি থেকে আসার আগে, কেমন আছে। ওই মানে কোন রকম উত্তর দিল। আমি ভাবলাম হয়তো এতদিন ধরে জিজ্ঞাসা করছি, ওরা ফিড আপ হয়ে আমাকে প্রপার কথাটা বলছে না। হসপিটালে গিয়ে ভিজিটিং আওয়ারে ঢুকতেই দেখছি যে ওর জেনারেল কন্ডিশনটা ডিটোরিয়েট করেছে। তো আমি ওকে ডাকলাম, আমাকে দেখে তাকালো। আমি বললাম কি হলো, ঘুমাচ্ছ কেন? বলে খুব ঘুম পাচ্ছে। তারপরে কথাবার্তাগুলোর জন্য, অন্যদিন যেরকম স্বতঃস্ফূর্ত ভাবে কথা বলে, কথাবার্তাগুলো একটু এলোমেলো, ভালো করে বলতে পারছে না। আমি বুঝলাম যে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, ঠিক মতো মানে পারসিভ করতে পারছে না আমার কথাটা, সেই হিসাবে রেসপন্স করতে পারছে না। তো দ্যাট ইজ দ্য মানে কন্ডিশন। তখন ফের আবার ওরা জিজ্ঞাসা করলো যে কি করব, ভেন্টিলেশনে দেবো কিনা, এই সেই, আবার ওরা ভেন্টিলেশনে দিল। দেওয়ার পরে পরদিন তো একদম কন্ডিশন ডিটোরিয়েট করছে। তো ওরা উম, আমি ঠিক রিকল করতে পারছি না, যাই হোক আবার কন্ডিশন ফার্দার ডিটোরিয়েট করার পরে কি করে এরা, আমাকে বললো আপনি বাইরে চলে যান। তো আমি ঠিক যেতে চাইছিলাম না, আমি বললাম একটু দাঁড়িয়ে যাই। তো একটা খুব অল্প বয়সী ছেলে, ও মানে আপনার আইসিইউ টেকনিশিয়ান ছেলেটা। তো ওই ছেলেটাকে, যে ওখানকার ডক্টর ছিল আর যে ওয়ার্ড সিস্টাররা ছিল, তারা ওকে অ্যাসাইন করলো। কথাটা বলছি খুবই প্যাথেটিক, খুবই বাস্তব কথা। এটা সবার জেনে রাখা উচিত কি ইনসিডেন্ট গুলো হয়। ওকে অ্যাসাইন করলো মানে এই যত সাপোর্টিভ, রেসপিরেটরি সাপোর্টিভ জিনিসগুলো আছে, সেগুলোকে ধীরে ধীরে উইথড্র করে দিতে। উইথড্র করে দিলে কি হবে, ওনার যে রেসপিরেশনটা চলছিল, হার্ট চলছিল, সেটা মানে একদম আর্টিফিশিয়াল ডিভাইসের দ্বারাই চলছিল। তো আমি সব বুঝলাম, সব জানলাম, সব বুঝে সব জেনে আমি বুঝতে পারছি যে কিছুক্ষণ পরে এগুলো খুলে দেবে, আমাকে জানাবে যে হি ইজ নো মোর। তো দিস ইজ দ্য মানে লেগেছে কোথায়, যে আমি জানতে পারছি যে স্টেপ গুলো কি হচ্ছে,
এর পরের স্টেপ কি আসবে, এগুলো জেনে আমি আইসিইউর বাইরে বসে আছি ধৈর্য ধরে। তো এটা আমার জীবনে খুবই একটা, মানে যখনই আমি ইউজুয়ালি চেষ্টা করি যে এই সিনটা আমার মাথায় আনবো না, আমি ভাববো না এই সংক্রান্ত কোনো কথা, তো কখনো কখনো এই সিনটা আমার মাথায় চলে এলে না তখন খারাপ লাগে। যদিও কিছু করার নেই, ওনাকে এই অবস্থায় আর্টিফিশিয়াল ইয়েতে রেখে দিলে কি হতো, আরো কন্ডিশন ডিটোরিয়েটই হতো, একদিন নয় দুদিন পরে ওরা ডিক্লেয়ার করতো। তো যাই হোক, এইটা আমার শিউলি মিউট করো, শিউলি মিউট করো। এইটা আমার জীবনের খুব স্যাডেস্ট আর খুব বিটার বাস্তব এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এখানে আমি শেষ করছি। দিদি, তোমার দুঃখের কথা শুনে খুবই আমাদের খারাপ লাগছে, কিন্তু এতে সান্ত্বনা দেওয়ার তো কিছু নেই, তুমি মনে জোর করো, এগিয়ে যাও। হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ শান্তনু, আমি জানতে পারছি যে ওরা কি করতে চাইছে, কি করবে সেটা, মানে সেই সময়টা আমি কি করে যে পার করেছি শুধুমাত্র। রাম হ্যাঁ, রামকৃষ্ণ মিশনের সেই ইয়েটা কম, তাহলেও তাহলেও ওই আইসিইউতে ফেলে রাখাটা কিছুতেই ওরা আমার কথা শোনেনি, এটা আমার জন্য খুব খারাপ লাগে। ঠিক আছে, সবার সাথে শেয়ার করলে কিছুটা মানে হালকা মনে হয়, সেই জন্য শেয়ার করলাম। তুমি তো সাহসী মহিলা কৃষ্ণা, তোমাকে বলার কিছু নেই, তুমি অনেক সাহস ধারণ করো নিজেকে, নিজেকে খুব শক্ত ওই দিনগুলো চলে গেছে, আর সেগুলোকে মনে করো না, মনে থেকে তো কোনোদিনই যাবে না, কিন্তু তবুও মনে করো না, মনে করে কষ্ট পেও না। ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে তোমাকে শক্ত হয়ে সামনের দিকে এগোতে হবে। তোমার সঙ্গে আমি পার্সোনাল মিশে আমার যেটুকু লেগেছে যে তুমি মন থেকে অনেক শক্ত, ভেঙে পড়ার মতন মানুষ নও। হ্যাঁ, অনেক বাস্তব কঠিনকে ফেস করেছে তো জীবনে, সেই জন্য এখন মানে হতে হয় সিচুয়েশনকে হ্যান্ডেল করতে। কিছু এই মুহূর্তে কিছু মনে আসছে না, দেখছি একটু পরে চেষ্টা করে। হ্যাঁ, আমি সফলতার ঘটনা, ঠিক আছে, একটু আমি চিন্তা করে নিই, একটু ভাবি। আমি শান্তনু, আমি বাইরে আছি, আমি জয়রামবাটি যাচ্ছি, আমার আমি রাস্তাতে আছি, আমি শুনছি, ভালো লাগছে শুনতে। হ্যাঁ, আমার একটা দুঃখের ঘটনা যদিও আছে, সত্যি খুবই প্যাথেটিক সেটা। মানে আমার মেজদি আর কি, তখন মনে হয় 87 হয়তো ইয়ার, তখন সালে, তখন আমার মেজদি প্রেগনেন্ট হয় আর কি। তো 6-7 মাসের পর থেকে হঠাৎ দেখা যায় মেজদির খুব মানে শরীর খারাপ, বমি ভমিটিং হচ্ছে, শ্বশুরবাড়িতে করছে। আর আমার বাবার তো বড় ফ্যামিলি, আমরা 5 বোন 2 ভাই। আর বাবা তখন যদিও বাবা সার্ভিস ছিল, তো আমার বাবা এমএনসি কর্পোরেটেড ইয়েতে কাজ করতেন। তো এরকম হতে, তো এবারে ওরা কি করবে, অনেক ডাক্তার দেখে এ করে, বাবা যেহেতু বাবা তো মেয়ের বাবা, তো মেজদিকে নিয়ে আসে। নিয়ে আসার পর ডাক্তার আমাদের এখানে, আমাদের হসপিটাল, নিজেদের কোম্পানির হসপিটাল ছিল, ওনাকে এখানে ডাক্তার ঠাক্তার দেখা এ করে। তো ওরা কিছুতে বুঝতে পারছিল না যে মানে ওটা কি হচ্ছে, মানে সমানে লাস্টে গিয়ে যখন 7 মাস প্রেগনেন্ট হয়, তখন
প্রথমে যদিও একটা ছেলে আছে ওর, তা হঠাৎ দেখছে প্রথমে আগে পেটে ব্যথার জন্য দেখাতো, বাঁকুড়ায় দেখাতো, তখন ওনারা বললো যে এটা গ্যাস্ট্রাইটিকের জন্য। ওনাদের মতো চিকিৎসা করছিলেন, বেরিয়াম এক্স রে হলো, তখন তো বেরিয়াম, তখন তার একটা আলট্রাসোনোগ্রাফি, এসব কোনো চিকিৎসা তো ভালো থাকেনি, তো যেটা কিচ্ছু ধরা পড়েনি। যাই হোক, আলসার বলে ওকে সেদ্ধ খেতে যেরকম যেটা বলে সেটা করতো। দিয়ে 7 মাস ক্রস করেছে। তা আমার বাবা খুব জানাশোনা একজন ডাক্তার, মানে আমাদের ওখানে সিএমও ছিল আমাদের হসপিটালে। তো ওই পিসিমণিকে বললো যে আমি কি করি বলুন তো, আমার মেয়ের এরকম, আমি কোথায় যাব, মানে কি করব। দিয়ে বাঁকুড়ার ঠিকানা দেয় মেডিকেল কলেজে। তা ওই পিসিমণির এক মানে বন্ধু, তখন দেবব্রত দে সম্ভবত ডাক্তারের নাম ছিল আর কি, তা ওনার কাছে বাবাকে চিঠিপত্র লিখে দিয়ে বাবাকে পাঠালো, কেন আমাদের আর্থিক তো বিরাট কিছু নেই যে বাবা কোথাও বাইরে কিছু দেখাতে পারবে। তো ওইখানে নিয়ে গেল। তো ডাক্তারবাবু মানে ভগবান মনে হয়, তা উনি দেখেই মানে বুঝতে পেরে গেল যে আমার দিদির ভেতরে একটা টিউমার আছে। তো সেই টিউমারটা মানে ক্যান্সার ফর্ম করে গেছে, কিন্তু সেটা মানে উনি বলতে পারছেন না, বলতে পারছে না বাবাকে। তো বলছে যতক্ষণ না ওটা আগে অপারেশন হোক, বাচ্চা বেরোক, ওটা বায়োপসি হবে, তারপরে ওরা, বায়োপসি না হলে তো কেউ তো বলে না। তো যাই হোক, কিছুদিনের মধ্যে বাচ্চা মানে বললো বাধ্য হয়ে বার করে নিতে হবে, দিয়ে সিজার করে বেবি বার করলো, ছেলে হয়েছে। 7 মাসের বাচ্চা কি মানে একদম আমি আমার চোখে দেখা, মানে তখন আমাদের বড় বলতে আমি বাবার মেয়ে, আমি ওই দিদির সাথে গেছি। আর প্রায় 3 মাস ওর পিসি শাশুড়ি থাকতো শিখরিয়া বাজারে বাঁকুড়া, সেখান থেকে আমি বাঁকুড়া যাতায়াত করতাম একা, ওই মেয়ে ছেলে আমি। তখন আমার বিয়েও হয়নি, তখন আমার বয়স 18-19 বছর বয়স আমার। তো যাই হোক, আসলে দেখছি একদম পুরো যে একটা বাঁদর যে বাচ্চা দেয় ঠিক অতটুকু বাচ্চাটা, আর গোটা মানে বডিতে বাচ্চাটা চুলে ভর্তি, একটা তুলোর ইয়ে করে এনে আমাদেরকে দেখালো। ঠিক আছে, যখন অপারেশনের পর ডাক্তার বুঝতে পারলো ওইটা ক্যান্সার ফর্ম করে গেছে। তো যাই হোক, ওখান থেকে আবার লোকপুরে ছিল বাচ্চা হলো, ওখান থেকে আবার মেডিকেল ইয়েতে ট্রান্সফার করে দিল। তো ওইখানে 1 মাস বললো 1 মাসের মধ্যে কিচ্ছু হবে না, দিয়ে অপারেশন করে বার করে আবার 1 মাস পর ফের ওইটা যখন অপারেশন করলো টিউমারটা। তো দিদির বলছে আমরা তো জানতাম না, মানে 6 ইঞ্চি নাকি একটা নাড়ি নাকি কেটে বাদ দেওয়া ছিল। তো আমার দিদিকে ডাক্তারবাবু বলেছিল যে দেখ মা, তুই তোর যেভাবে অপারেশন করা হয়েছে, ওকে বলেনি যে ওর কি হয়েছে, তো তোকে কিন্তু কোনোদিনও মানে ভারী বালতি করে জল, মানে কুয়ো থেকে জল তোলা বা ভারী কিছু করা তোর চলবে না, মানে পুরোই বন্ধ, মানে যতদিন বাঁচবে। তো যাই হোক, সেরকম নিয়মেই চলছিল ঠিকঠাকই। দিয়ে 3 মাস হসপিটালেই ছিল, তারপরে বাড়ি ফিরলো। বাড়ি ফিরে এসে সবই ঠিক ছিল, আস্তে আস্তে হলো, ওকে বলা হয়নি তো দেখতে পাচ্ছি আস্তে আস্তে। আমরা কোনো জানতাম না যে মানে ক্যান্সার মানুষ হলে কি হয়, দেখতাম আমার দিদির মানে 1 পিঠ মা কালীর মতো চুল, সব চুল উঠে গেল আস্তে আস্তে। তারপরে দেখলাম নখগুলো সব দেখছি কালো হয়ে যাচ্ছে। তো ও বলছে বাবা আমার এরকম হচ্ছে কেন এখন, তো বাবা কিছু বলতে পারছে না, বলবে কি, মানে ওর যে ওই যে রোগটা, এত বড় রোগটা হয়েছে, মানে ওকে বলতে পারেনি আর কি। দিয়ে তারপর যাই হোক, আমাদের বাড়িতেই প্রায় 3-4 মাস মানে মানে ছিল আর কি, আমাদের বাড়িতেই রাখলো। দিয়ে আস্তে আস্তে চুল উঠে গিয়ে আবার চুল গজালো। দিয়ে কিছুদিন যাওয়ার পর প্রায় 2 বছর ঠিক ছিল। ওই 2 বছরের মাথায় আমারও বিয়ে হয়ে গেল। আমি শ্বশুরবাড়ি চলে এলাম। ফেরও শ্বশুরবাড়িতে থাকতে থাকলো, যেহেতু গ্রামে বিয়ে, তো মানে ওর ননদেরও তারপরে বিয়ে লাগলো। তো আমার জামাইবাবু মানে একটা লোক ঠিক করেই দিয়েছিল যে সে জল তোলাটা, তখন তার পাম্প টাম থাকেনি, সবারই তো অবস্থা মানে বিরাট সচ্ছলতা থাকেনি। তো জামাইবাবু আমার হাই স্কুলের টিচারই করতেন ঠিক কথা, কিন্তু গ্রাম্য পরিবেশ, তো লোক ছিল। তো ওই বিয়ে বাড়ি, তো ও ভাবছে, দিদি ভাবছে 2 বছর 2.5 বছর হয়ে গেছে, আমার কি আর একটা ছোট বালতি জল তুললে কি আর কিছু হবে না। ও সকালবেলা কাকে বলবে জল না থেকে, তো ওই 1 বালতি জল তুলেছে। ওই মানে ওই জল তোলাতে নাকি ওর নাড়িটা নাকি ছিঁড়ে গেছে, যেটা জয়েন্ট করেছিল। আমরা এসব তো জানি না ডাক্তারি লাইনে, আমি তখন তো বিয়ে হয়ে এখানে চলে এসেছি। তারপরে আবার দিদির সেই পেটের যন্ত্রণা এরকম হলো। দিয়ে বাবা বললো এটা কেন হলো, দিয়ে যাই হোক আবার বাবার বাড়িতে, তখন আমি বাবার কাছে, তখন আমার আবার কি বাচ্চা হয়েছে, আবার এদিকে আমার গলস্টোন, মানে কি প্যাথেটিক বাবার অবস্থা।
এবার আমাকে নিয়ে অস্থির বাবা, আর এইদিকে জামাইবাবু বাবাকে বলতে পারছে না যে আপনার মেয়ের এই অবস্থা। তারপর যাই হোক, মানে আমি আর আমার শ্বশুরবাড়ির লোকেরা বলছে ওর বিয়ে হওয়ার পরও কখনো কিছু হয়নি, বাপের বাড়িতে আছে, ওখানকে জল শুট করছে না, কিন্তু গ্রামের মানুষের যেরকম কথা আর কি, ওকে নিয়ে চলে এসো। দিয়ে আমার ভাসুর গেল, বললো যে মা বললো ওকে পাঠিয়ে দিতে। যাই হোক, আমি তারপরে আমার ধরা পড়লো, তখন আমারও তাই, তখন তো এক্স রে বলতে বেরিয়াম এক্স রে। আমার বাবা কলকাতায় নিয়ে গিয়ে আলট্রাসোনোগ্রাফি করিয়েছে, তখন কলকাতায়, তখন 79 সাল, আমার মানে 88-তে বিয়ে হয়, 79 সাল। তো বাবা কলকাতা থেকে করে নিয়ে আসে, আমাদের ওখানে ডাক্তার বললো যে একটা আপনি ইউএসজি করান। দেখালো যে না, গলব্লাডারে স্টোন হয়েছে। যাই হোক, বাবা বললো তাহলে এ তো ভয়ের কোনো কারণ নেই, এটা অপারেশন করতে হবে, বাচ্চা বড় হোক, বা অপারেশন হবে। যাই হোক, আমি চলে এলাম আমার শ্বশুরবাড়িতে। আমার দিদি গিয়ে বাবার কাছে, আমার জামাইবাবু বাবার কাছে নিয়ে গেল। সেই আবার ফের ওই ডাক্তারের কাছে মানে নিয়ে গেছে বাবা। তো সব থেকে কষ্টের কথা, মাকে যাওয়ার সময় বলছে, যখন বেরোচ্ছে বলছে, মা আমি মনে হয় এই তোমার বাড়ি থেকে বেরোচ্ছি, সবাই আসবে দিদিরা, আমি আসবো না। তো সত্যি সত্যি সেই যে হসপিটালে গিয়ে ডাক্তারের মানে পায়ে ধরছে, ডাক্তারবাবু আপনি এবারের মতো আমাকে বাঁচিয়ে দিন, আমি আপনার মানে কথার অবাধ্য কোনোদিনও হব না। কিন্তু আর সাই দেয়নি ভাগ্য। দিয়ে আমিও বাচ্চাকে রেখে আমি বাঁকুড়া একদিন দেখতে গেলাম দিদিকে, বা আমার যাদের কাছে বাচ্চা রেখে, দিয়ে গিয়ে দেখছি কি মানে পুরো তখনও ফুলে গেছে, মানে ফুলে গেছে। দিয়ে আমাকে বলছে যে বুনু দেখ তো আমার ইয়েতে ইউরিন কিছু আছে নাকি। তখন ইউরিন দেখতে পাইনি, আমি ওকে বলতে পারছি না। আর আমার দিদি দেখতে খুব সুন্দর ছিল, তো দেখছি মানে ইউরিনের বদলে ওটা ব্লাড দেখছি আমি, কিন্তু ওকে কি করে বলবো। তখন যে আয়া ছিল সে বললো যে অবস্থা তোমার দিদির খুব একটা ভালো না। তো আমরা আর তো কিছু করার নেই, যাই হোক আমরা চলে এলাম। আর পুরো ফুলে গেছে, মানে বডি পুরো ফুলে গেছে, পা টা দেখছি এত ভারী, মানে এত সুন্দর চেহারা ওর, মানে এরকম হয়ে গেছে। যাই হোক, আমার কিছু করার নেই, আমার ছোট বাচ্চা, আমাকে ফিরে আসতেই হবে। আমি চলে এলাম, সেই রাত্রেবেলায় চলে এলাম। যে আমার বরেরই ওই শান্তনু, যার ওই ব্যানার্জি, যে কি বলে এই বাঁকুড়া হসপিটালের ডাক্তার, আমার বরেরই হাজবেন্ডেরই বন্ধু। তো সে বলল যে তুই চলে যা, আমি যদি কোনো খারাপ হয় তোকে আমি বলবো। দিয়ে আমি সেই সন্ধেবেলায় চলে এলাম। তারপরের দিন ওর মানে পিসি শাশুড়ি আর কি, ওকে পিসি শাশুড়িকে বলেছে কি খাবে বোধহয়, উনি রান্না করে নিয়ে যাবেন। তো এমন কপাল, তো রান্না করে যখন উনি গেছেন আমার দিদিকে খাবারটা নিয়ে, তখন দেখছে যে মানে সাদা কাপড়ে ওকে ঢেকে দিয়েছে। আর আমার হাজবেন্ডের যে বন্ধু, ওকে ও বলেছে আমার বরকে যে এরকম জানিস তোর শালি মারা গেছে, ওকে খবরটা দিয়ে গেছে এসে। তো সেটা তো আমি জানি না। দিয়ে আমার বাড়ির থেকে লোক এসেছে আমাকে নিতে। কেন না, ওর খুব বাড়াবাড়ি। আমি যে বাড়াবাড়ি, আমি কালকে দেখে এলাম, বাড়াবাড়ি কি হলো। তখন বললো যে না, ও আর নেই। তো যাই হোক, ওই ছোট্ট ছেলেটাকে রেখে দিয়ে শ্বশুরবাড়িতেই বড় হয়েছে। আজ বিয়ে থা হয়েছে, ওরও আবার একটা বাচ্চা। হয়তো আমাদের খুব ভয় লাগতো যে ওর কিছু হবে নাকি, বাচ্চাটা যেহেতু ক্যান্সার ফর্ম করে গেছিল। তো এখনো পর্যন্ত ওই বোন খুব ভালোই আছে। তবে জানি না, এটা খুব খারাপ লাগে, আমাদের 5 বোনের মধ্যে এক বোন মানে চলে গেল আর কি তখন। ওইটা খুব খারাপ লাগে আমার দিদির ওই কথাটা, যে তোরা সবাই আসবি মায়ের কাছে, কিন্তু আমি আর মায়ের কাছে কোনোদিনও আসতে পারবো না। সত্যি তাই, সেই গেল আর মানে মৃত হয়ে এলো আর কি। এটাই আমার খুব মানে কষ্টের একটা দিন। জীবনের গল্পগুলো সত্যি এত কঠিন, কিন্তু প্রত্যেকটা স্টোরি থেকে একটা ভালো সিনেমা হওয়ার মতো। তোমার ঘটনাগুলো আমি প্রত্যেকটা সিরিজ বাই শুনে যাচ্ছিলাম। ওই যে বাচ্চাটা হয়েছিল, ওর গায়ে যে লোমগুলো ছিল, ওই লোমগুলো হয় প্রিম্যাচিওর বেবি হলে শরীরের ভেতরে যখন থাকে, যত ম্যাচিওর করতে থাকে লোমগুলো চলে যেতে থাকে, ওটাকে ল্যানুগো বলে। তো এই ল্যানুগো গুলো থাকে ওর স্কিন প্রোটেকশনের জন্য। যাই হোক, বাচ্চাটাকে বাঁচাতে পেরেছো তোমরা, 7 মাসের বাচ্চা সেই যুগে বেঁচেছে। এখন তো দেখতে পুরো রাজপুত্রের মতো, একদম রাজপুত্র যেটা। বাহ, ওর মায়ের ব্লেসিংস আছে, তো ওর কিছু হবে না। এই তো বিয়ে হয়েছে, বাচ্চাও হয়েছে ওর, এই মানে 7 মাস বাচ্চা আর কি। আচ্ছা আচ্ছা, তোমার একটু ভয় কাজ করে
যে যদি কিছু হয় এখনো পর্যন্ত ঈশ্বর তো কিছু করেননি, তারপরে জানি না দিদি। হ্যাঁ, ভালো থাকবে। আমি কয়েকটা কথা বলবো এবং খুবই মর্মান্তিক ঘটনা লাগবে। আমার বাবা যখন মারা যায় তখন আমার বয়স 11 বছর, ম্যাক্সিমাম 11 বছর বয়স, এবং 6-এ পড়ি এবং কলকাতাতে আমরা মানুষ হচ্ছি। কলকাতায় আমরা ছিলাম, আমি, দিদি এবং ভাই। দিদিও মারা গেছে, আমার কেউ নেই, ভাইও মারা গেছে, এখন আমি একা। তো সেই বাবা মারা গেছেন। বাবা আরজিকরে ছিলেন, আরজিকরে মারা গেছেন। আরজিকরে রেলে চাকরি করতেন, রেলে খুব ডিপার্টমেন্ট খুব ভালো ছিল এবং খুবই হচ্ছে কি বলে খুবই রেসপন্সিবল বলা চলে। তারা প্রচন্ড একজন সিস্টারকে জল চেয়েছে, সিস্টার করছে গিয়ে একটা হরলিক্স তুলে 1 গ্লাস দিয়েছে এবং সেটা খেয়েছি, খাওয়ার পরে সমস্যা মারা গেছে। বিকাল 5টার সময় যখন খবর দিচ্ছে তখন ডেট বলছে, ডেট কথা শুনতে বুঝতে পেরেছি আমরা খালি, বাকিটা ইংরেজিতে বলতে বুঝতে পারিনি। কিন্তু খুবই খুবই কষ্ট হচ্ছে। বাবা মারা গেল, তারপর দিনই সকালবেলা আমার কাকা ছোট কাকা নৌকা গিয়ে হাজির হয়ে তিনি ডাক্তার, এবং তিনিও নিয়ে চলে এলেন আমাদেরকে কলকাতা থেকে নিয়ে এলেন। এবং তারপর 7 দিন পরে গিয়ে এবং জিনিসপত্র গুছিয়ে সমস্ত কিছু নিয়ে চলে এলাম 7 দিন পরে। এবং এই যে বাবা মারা যাওয়ার পর মা প্রায় 20 বছর মতো বেঁচে ছিলেন। মা 18-20 বছর বেঁচে ছিলেন। মাও বেঁচে ছিলেন, মাও মারা গেলেন। কিন্তু তখন আমরা 2 ভাই 1 বোন, 1 বোনের বিয়ে হয়ে গেছে, 1 বোন এবং 2 ভাই তখন আমরা ছিলাম, টিম করে চলছি বলতে গেলে। এবং আমরা খুবই কষ্টের মধ্যে ছোটবেলা কেটেছে, ছোটবেলা খুবই কষ্টের মধ্যে কেটেছে। এবং যাকে এখন এইভাবে বলে শেষ করছি, আর কথা বলতে সত্যি তাই, খুবই কষ্টের। মানে অল্প বয়সে বাবা বা মাকে হারালে একটা তো পিলার পরিবারের ধসে যায়, তখন লাইফটা আনস্টেবল হয়ই। এবার কেউ একটু অন্যরকম গল্প বলুন, খুব চোখে জল আসা ঘটনা হচ্ছে। বড় স্যাড হয়ে যাচ্ছে। হ্যাঁ শিউলি, তুমি ভালো গল্প বলো। কিছু মনে আসছে না, দাঁড়া চিন্তা করছি। তোমার কলেজ লাইফের কিছু বলো। আচ্ছা, শিউলি মিউট হয়ে গেছে বোধহয়। না আছি গো, আছি, বলছি যে একটু পরে বলছি, এক মনে করে বলুক। হ্যাঁ বিমলাদি, তুমি বলো। আমি কি আমি আমি একটু হাসি আমরা। বিমলাদি বলবে। হ্যাঁ, কি বলবো, কিছুই তো সেরকম মনে নেই, হঠাৎ করে বলা যাও একটা বলি। সেই সময়ে অজ গাঁয়ের মেয়ে আমি। অজগা মানে খুবই গ্রামে, কতগুলো পাড়া নিয়ে ওই গ্রামটা। সেই গ্রামে এমন কোনো ছিল না, কামারপাড়া কুমোরপাড়া এর থেকে সবই ছিল। যাকে এই সমস্ত তো চলছে, তার মধ্যে সবই চলছে করছে। আমার মতে আমি খুব শান্ত মেয়ে ছিলাম একদম। কিন্তু আমার মায়ের মতে আমি দারুণ দুষ্টু, দারুণ দামাল মেয়ে। তার একটাই চিন্তা ছিল, এই মেয়ে কোন দিন হাত পা পড়ে হাত ভাঙবে, পা ভাঙবে, কালো মেয়ে, বিয়ে দিতে পারবো না, ঘরে বসিয়ে রাখবো, স্কুলে পাঠাবো না, এই সমস্ত নানান চিন্তা, নানান ভাবনা। আর নিজের মনে মনে ভাবতাম যে সত্যি আমি কি এমন করলাম যে আমি একদম দুষ্টু দামাল হয়ে গেলাম।
তা তার মধ্যে 2-3জন বন্ধু ছিল। দুষ্টু দামাল বলতে ওই যেটা করেছি সেগুলো আমার দুষ্টুমি তখন মনে হয়নি। তাই রাস্তা দিয়ে যাচ্ছি, কারোর একটা পেয়ারা বাগান দেখলাম। তা পেয়ারা একটা পাড়তেই হবে। তা ওই দুটো ছেলে আছে, তাদের গাছে ওঠার আগে আমি গাছে উঠে যেতাম, গিয়ে পেয়ারা পেড়েছি। পেয়ারা পেড়ে ওদেরকে ছুঁড়ে ছুঁড়ে দিয়েছি, দিয়ে আমি নিয়ে নেমেছি। নেবে আবার দাঁড়িয়ে আছি, পেছন থেকে কেউ কিছু বলছে না কেন, এই ধর 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 ধর, ওই পেয়ারাটা খুব মিষ্টি হবে। তারা বলছে এই চলে আয় চলে আয়, কেউ এসে যাবে। বলছি দাঁড়াও, কেউ বাড়ি থেকে কেউ বেরোলো না তো এখন। এরকম অবস্থায় বাড়ি আসতাম। তারপরে কিন্তু মায়ের কাছে ঠিক রিপোর্ট হয়ে যেত যে তোমার মেয়ে আজকে এই করেছে। রিপোর্ট হতো এই কারণে, কোথায় গাছপালায় উঠে হাত পা ভাঙবে এই কারণে। ফসল ফুল চুরি করতাম, ফল চুরি করতাম। একদিন স্কুলে পড়ি, একটা টিচারের কাছে পড়তে গিয়েছি আমরা 4 জন, 2 ছেলে 2 মেয়ে। তা আমাদেরকে একটা অঙ্ক দিয়ে উনি বললেন আমি টয়লেট থেকে আসছি। আর ইমিডিয়েট টয়লেটের পাশেই একটা দারুণ পেয়ারা গাছ, আর ডাঁসা ডাঁসা পেয়ারা রয়েছে, খেয়াল করিনি। ওটা খেয়াল করলাম, দিয়ে অঙ্ক তো মাথায় উঠেছে। ওদের 4 জনের সাথে 3 জনের সাথে আলোচনা করলাম। বলছে না না স্যার এক্ষুনি বেরিয়ে চলে আসবে, এসব মাথায় রাখ, অঙ্কটা সার 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 সার। আমি তো কিছুতেই অঙ্কতে মাথা বসাতে পারছি না। আমি দাঁড়াতো, ওদের 3 জনকে অঙ্ক করছে, আমি উঠে গেলাম গাছে। গাছে গিয়ে ওদেরকে পেয়ারা ছুঁড়ে দিলাম। আমি পেয়ারা একটা কামড় দিলাম, দিয়ে হঠাৎ শব্দ শুনতে পাচ্ছি স্যারের টয়লেটের দরজার খোলার আওয়াজ। তাড়াহুড়ো করে নাপতে গিয়ে দুম ফটাস নিচে পড়ে গেলাম। বাবাকে খবর দেওয়া হলো, বাবা হসপিটালে নিয়ে গেল। বাঁ হাতের এই যে এলবো জয়েন্ট ডিসপ্লেস হয়ে গেছে। ব্যাস, ওইখানে তো প্লাস্টার করে দিল, ওখানে রাখতে বললো। বাবা তো কিছুতেই রাখবে না, বাড়ি নিয়ে চলে আসলো। বলছে কিন্তু ওয়ান কন্ডিশন, মানে ডিআরবি করে নিয়ে চলে আসলো, একটা কন্ডিশন, চুপচাপ একদম বসে থাকবে, কিন্তু প্লাস্টারের উপর কোনো প্রেশার পড়বে না। প্লাস্টারের উপর প্রেশার পড়লে কিন্তু সাংঘাতিক ব্যাপার হবে। মা এদিকে বলছে তুমি ওকে রেখে আসলেই পারতে, ওকে কিছুতেই তো এখানে সামলানো যাবে না, ও যতই বলুক শান্ত হয়ে বসবে, যতই বলুক গিয়ে বসবে। আমি না নাই তো বন্ধু বান্ধব সব কাছে বসে আছে, আমি কিচ্ছু করবো না, ওরা এখানে খেলবে, আমি শুধু খেলাটা দেখবো। এবার ওরা বসে খেলছে দেখছে, মনে কত দুঃখ, আমি ছুটতে পারছি না, দৌড়তে পারছি না, এত করতে পারছি না। এই সময়ের মধ্যে একটা খেলা আছে, সেই খেলাটাতে একটা ওই ছুটে গিয়ে একটা ঘরে ঢুকে যেতে হয়। আমি যে ওদের দলের কেউ না, ফর দ্য মোমেন্ট আমি সেই ভুলেই গেছি। আমি ছুটে গিয়ে ওই ঘরটাতে ঢুকতে যাব কি, আবার পড়ে গেলাম ওই প্লাস্টার হাত নিয়ে। এবার প্লাস্টারটা তো ফেটে চৌচির হয়ে গেল। আমি তার জন্য কিন্তু হাতে আমার লাগেনি, কিন্তু ওই হাতটা দেখে পুরো মানে সাপ যেরকম হয় না সেরকম, পুরো 1 মাস 2 মাস প্লাস্টার করা আছে, তো ওই হাতটা দেখে আমি আবার অজ্ঞান হয়ে গেছি। আবার হসপিটালে আর আমাকে ছাড়লো না, হসপিটালে থাকলাম। স্যার তখন 2টো পেয়ারা নিয়ে গেছিলেন। তুই বলতেই পারতিস, তোকে পেয়ারা দিতাম, তুই এরকম করে পারতে গেলি কেন, নাপতে গেলি কেন? কিন্তু আমরা সবাই জানি স্যারকে চাইলে সে পেয়ারা দিত না। এইরকম ছোটখাটো ঘটনা অনেক আছে। দুষ্টুমি করতাম, এরকম করতাম। 3-4 জন বন্ধু বান্ধব মিলে। আমার মায়ের আমাকে নিয়ে খুব চিন্তা ছিল, তো আজকে যদি মা থাকতো বুঝতো আমি কত শান্ত হয়ে গেছি। এইটুকুই, আর কি বলবো বলো। এই যে তোমার ছিল, এখন বুঝতে পারলাম। তোমার নাম পেয়ারা দিদি দিলাম আজকে থেকে। শুধু পেয়ারা না, শুধু পেয়ারা না, পেয়ারা বললেন দুষ্টু, সেই দুষ্টুটা তখন বুঝতে পারিনি, এখন বুঝলাম না আপনি শান্তই ছিলেন। আমাকে মা পড়তে বসিয়েছে ঘরে, বলছে জোরে জোরে পড়বি, দিয়ে রান্নাঘরে মা। এবার কিছুক্ষণ পরে মা খুন্তিটা নিয়েই ঘরে এসেছে, আমার গলা বন্ধ হয়ে গেছে, আওয়াজ বন্ধ হয়ে গেছে কেন, এসে দেখছে কিছু না কিছু করেছে। আমি চুপচাপ বসে থাকতে পারতাম না, একটা কোনো কাপড়টা টেনে অন্তত সেটাকে দড়ি পাকাচ্ছি, কোনটা বা কিছু করছি, বা কোথাও চলে যাচ্ছি, ওই গরম খুন্তি নিয়ে তাই বসে এরকম, তুই আবার চুপ করেছিস, পর পর এরকমই। আমি কিন্তু শান্ত, আমার মনে হচ্ছে আমার শান্ত ছিলাম। আর আমার সাপোর্ট করতো আমার বাবু, আমাকে আমরা বাবু বলতাম, সাপোর্ট করতো। সাপোর্ট মানে কি সেইটুকু, নারী ছাড়ো তো, এই বাচ্চা বয়সে ওরা একটু এরকম হয় না। আমার এত কথা শুনতে হয় না। স্কুল থেকে ফিরবো কি, কতগুলো মা এসে হয়তো মায়ের কাছে কমপ্লেন করবে। যেদিন কেউ আসতো না, মাকে বলতাম কি দেখেছো তো আমি কত ভালো মেয়ে, মা তখন বলতো হ্যাঁ আমার চাইতে আর কে জানবে। এইসব টুকটাক ছোটখাটো ঘটনা আমার গ্রামের। এরকম হুটোপুটির মধ্যে একবার হাসলা অফিসে চলে এসো।
ছুটেই চলে যাবো ভাবছি, গাড়ি ঘোড়ার তোয়াক্কা করবো না, এই চলে এসো না। একবার ছুটেই চলে যাবো ভাবছি। হ্যাঁ, তোমার তো কেউ রিলেটিভ আছে না ওখানে, না? রিলেটিভ না, হ্যাঁ রিলেটিভই বলতে পারো, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। কোথাও গেলে এখন থাকার অসুবিধা হবে না, সেটা কোনো ব্যাপার না, যাওয়াটাই হয়ে উঠছে না। মাকে খুব মিস করি, আজ 3 বছর হলো মা মারা গেছে। ও মা এখন দেখলে আমাকে বলতো যেরকম, হ্যাঁ রে খুব শান্ত হয়ে গেছিস, এখন চুপচাপ হয়ে গেছি, শান্ত হয়ে গেছি, ভালো সকল ভালো মেয়ে হয়ে গেছি। সত্যি গো, এরকম বাচ্চা সামলাতে আমার ছেলেটাও খুব চঞ্চল ছিল, কিন্তু মা বলেওছে আমার এই 4টে বাচ্চাকে সামলাতে যা না কষ্ট, একটাকে সামলাতে তাই কষ্ট, তাই কষ্ট একদম। মানে আর আমার না চোখ কোন দিকে ঘুরছে কোন দিকে ঘুরছে না কেউ জানতে পারে না, মা ঠিক জানতে পারতো, এই কি দেখছিস রে, এই কি ঘুরছে। আর বাবু তখন বলতো, এবং কেন এরকম করছো ওকে, বাচ্চারা এরকম করবে না, বলছে কই কেউ আর তো করে না। তারপরে এইটাগুলো তো ছোট কথা, তারপরে ওই যে খেজুর গাছে হাঁড়ি ঝুলছে খেজুর রসের, ওই গুলতি দিয়ে মেরে হাঁ করে রস খাওয়া, এই সমস্ত আমার এই 3 জন বন্ধুর দ্বীপে ছিলাম আমরা, এতই শান্ত ছিলাম, কি না করেছি। সেটাই, এখনকার বাচ্চারা তো ভাবতেই পারে না, ওরা সিনেমায় পর্দায় দেখে না। তার ফলে মা ছিল, বাড়ি যেতাম যখন, আমার কোন ছেলে কি বদমাশি করেছে তাকে মাকে যখন বলতাম, মা একটা কথা কি বলতো বলতো, এই মায়ের কাছে মাসির গল্প করিস না, বলবো তোর কথা। আমি রাখলাম, হ্যাঁ রাখো। এই বললাম গ্রামের মেয়ের গায়ের কথা। আমি বলবো না একটু, বলো বলে। একটা জিনিস আমার মনে পড়লো, যে হচ্ছে আমি বিভিন্ন জায়গায় থাকতাম, এই জন্য আমার স্কুল কখনোই একটা জায়গায় হয়নি। তো একদম শেষে আমি মাধ্যমিক পাশ করেছিলাম যে স্কুল থেকে, সেটার নাম ক্রাইস্ট চার্চ গার্লস হাই স্কুল, সেটা দমদম, এবং সেটা কলকাতার বেশ নামকরা একটা স্কুল, মিশনারি স্কুল। তো সেইখানে আমার একটা ভর্তির কথা হলো, যে একটা অ্যাডমিশন টেস্টের, না প্রথমত হচ্ছে ফর্ম দেওয়া শেষ হয়ে গেছিল, বাবা অনেক চেষ্টা করে তারপরে বলেছিল আমার মেয়ে ভালোই অন্য জায়গায় ভালো রেজাল্ট করে, তো একটা ফর্ম দিলে ভালো হয়, পরে সেই রকম ভাবে একটা ফর্ম নিয়ে আসা হয়েছিল। তারপরে অ্যাডমিশন টেস্টের দিন আমি তো ওখানে অ্যাডমিশন টেস্ট দিতে গেছি, আমার তো ভয় লাগছে, কারণ এরকম স্কুলে আমি কোনোদিন পড়িনি। দেখছি চারদিক ঝকঝক করছে, মানে এই করিডোর দিয়ে হাঁটছি, সমস্ত চকচক চকচক করছে, মাঠ ফাট একদম সাজানো গোছানো, একদম দারুণ, চারদিকে যীশু খ্রিস্টের ছবি। কিন্তু দেখেই ভাবলাম যে এ বাবা, এখানে আমার তো কিছু হবে না মনে হচ্ছে। পরে যাই হোক অ্যাডমিশন টেস্টের ওখানে বসলাম, অনেকজন পরীক্ষা দিতে বসছে, ক্লাস 7 অ্যাডমিশন। তো প্রথমে মনে আছে যে বাংলা পরীক্ষা, অঙ্ক, ইংরেজি। বাংলাতে ছিল একতাই শক্তি। তো আমি ওখানে বাংলাতে শুরু করেছিলাম, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ি তোলে মহাদেশ সাগর অতল বলে, মানে ওইভাবে রচনাটা আমি লিখেছিলাম। একটা ব্যাখ্যা ছিল, সেই ব্যাখ্যাটা আমার ঠিক মনে পড়ছিল, অনেকদিনই মনে পড়েছিল। তারপরে ইংলিশে ছিল একটা চিঠি লেখা, এবং একটা ছিল, ওগুলো সব করছি, আর অঙ্কতে দেখছি একটা সামান্তরিক লেখা রয়েছে। তা আমি ভাবলাম বাবা কটা ওঠেনি আবার, হ্যাঁ সামান্তরিকটা আবার কি, দিয়ে সেই কোয়েশ্চেনটা আমার বাদই হয়ে গেল। ঠিক ভালো করে মনে হলো সামান্তরিক, কিন্তু লিখলাম না আমি সেরকম। দিয়ে তারপরে লেখা রয়েছে ইংলিশে, তখন বন্ধুকে চিঠি ফিটি লিখেছি, একটা লেখা রয়েছে চেঞ্জ দ্য ভয়েস। আর আমি 6 থেকে এসছি, আমার ভয়েস চেঞ্জ শেখা হয়নি, দিয়ে আমি জানি না আর কি যে ভয়েস চেঞ্জের ব্যাপারটা কিরকম আছে। দুই চেঞ্জ দ্য ভয়েস দেখে না আমি পিছন ফিরেছি, ফিরে একটা মেয়ে, সেও পরীক্ষা দিচ্ছে, দিয়ে আমি বলছি এটা কি করতে হবে, পিছন ফিরে জিজ্ঞেস করেছি, চুপি চুপি জিজ্ঞেস করেছি আর কি, যে এটা কি করতে হবে। ও বলছে ভয়েস চেঞ্জ করতে হবে। তখন আমি ভাবছি যে ভয়েস আমি চেঞ্জ করব, আমার গলাটা তো এখানেই, আমি কাকে ডাকবো, আমাকে তো এখন গলাটাকে চেঞ্জ করতে হবে, মানে ভয়েসটা চেঞ্জ করতে বলছে। তাহলে মেয়েটাকে একবার বললাম, সে আবার কি বলে, তারপরে ফিরে গেলাম, ভয়েস চেঞ্জ আর আমার করা হলো না।
দিয়ে তারপরে পরীক্ষা অত্যন্ত খারাপ দিয়েছি, বাড়ি গেলাম। বাড়ি গিয়ে খারাপ দিলে পরেই আমি খুব কান্নাকাটি করি, দিয়ে আমি বললাম যে এইসব আমি একদম পারবো না, আমি খুব বাজে হয়েছে, আমি একদম পারিনি, এইসব বলে খুব কান্নাকাটি করি। যখন ওই স্কুল থেকে বেরোচ্ছি না, তখনও আমার মনে হচ্ছে ও বাবা কোথা দিয়ে হাঁটছি আমি, এরকম ঝকঝকে আমি দেখিনি কোথাও। দিয়ে সাজানো গোছানো ফুল গাছ, বড় বিশাল এরিয়া। তো যাই হোক, আমি এসে খুব কান্নাকাটি করেছি, হবে না আমার। দিয়ে তারপরে যেদিন রেজাল্ট বেরোবার দিন এসছে, বোধহয় 30 তারিখ ছিল এরকম হবে, মানে ডিসেম্বরের 18ই ডিসেম্বর পরীক্ষা দিয়েছি, রেজাল্টটা বেরোবে 30 তারিখে। তা মা বললো যে ওর রেজাল্টটা দেখতে যেও না, ওটা দেখে কিছু লাভ নেই, পরীক্ষা তো ভালো হয়নি, প্রচুর কান্নাকাটি করেছে। তো সত্যি দেখতে যাওয়া হয়নি। তো পরদিন বাবা মনে মনে ভেবেছে একবার দেখে আসবো না স্কুলটায়, একবার দেখে আসি, চোখ কানের বিবাদ ভঞ্জনটা হয়ে যাক, সত্যি পায়নি, কিছু পারেনি করতে। দিয়ে তারপরে দেখছি ওই 31 তারিখ নাগাদ বাবা ফোন করেছে, ফোন করে বলছে নাম তো সবার উপরে রয়েছে, 4 জনকে নেওয়া হয়েছে, ওটা নামটা উপরে। আমি শুনে তো অবাক একদম, যে কি হলো আর কি। দিয়ে তারপরে ভর্তি টর্তি হলাম। মিস অরুণা মামেল, সাউথ ইন্ডিয়ান ভদ্রমহিলা, প্রথমেই আমাকে দেখে বললেন কি কুচলান, ও এই সাউথ ইন্ডিয়ান নাকি, এরকম ধরনের একটা কথা বললেন। তখন বললো না না নয় তা আর কি। তারপরে ওই জায়গাটা আমার একটা ভালো জীবনের একটা বলবো, একটা ভালো দিয়ে শুরু করেছিলাম, ভালোতে শুরুও চলছিলাম, কিন্তু আমি একটু মেন্টালি ছিলাম আর কি। আর তারপরে অনেক অসুবিধা শুরু হয়ে যায় এরপরে, তখন ক্লাস 9-10, ঘরে বাইরে নানা রকম অসুবিধা, কিন্তু কোনোদিনই একেবারে মানে আমি তলানিতে রয়েছি এটা অবস্থা হয়নি, কিন্তু আমার জায়গা চলে গিয়েছিল অনেকটাই নিচে, মোটামুটি আর কি নিচে, খুব একটা না, এখনো সবাই ভালো বলেই জানে। কিন্তু তারপরে মানে একদম খুব একটা আমাকে অসুবিধায় পড়তে হয়েছে, অন্তত বিএসসি সেকেন্ড ইয়ার পর্যন্ত খুব অসুবিধা। মানে একটা বছর আমি শেষ পর্যন্ত বিএসসি সেকেন্ড ইয়ারে আমি বসে গিয়েছিলাম, পরীক্ষা দিইনি, আমার তৈরি হয়নি বলে নানা বাধা এসছিল। কিন্তু পরে আস্তে আস্তে দেখলাম কি, জীবনের সফলতা বলতে না যেটা বোঝায় সেটা হচ্ছে তোমার মাথায় যদি কাঁটার মুকুটও থাকে, পথে যদি কাঁটা বিছানোও থাকে, সেইটাকে যদি তুমি হাসি মুখে পার হতে পারো, তোমার মুখের বিকৃতি কিংবা তোমার এইটা না করে যদি তুমি এগিয়ে গিয়ে সাকসেসফুলি এগোতে পারো, তাহলে হয়তো তুমি বিশাল একটা কিছু না, কিন্তু এই যে ফেস করা এবং সেটা সত্ত্বেও এগিয়ে চলা, এটাই হচ্ছে জীবনের সাফল্য। আরো একটা বড় সাফল্য আছে আমি মনে করি, সেটা হচ্ছে মা বাবার শেষ শয্যায় আমি উপস্থিত ছিলাম, দুজনের ক্ষেত্রেই। আমি তেমন কিছু করতে পারিনি, কিন্তু সামান্য কিছু সেবা যত্ন আমি দুজনের ক্ষেত্রেই করতে পেরেছি। এইটা আমার কাছে খুব বড় পাওয়া, যে মা বাবার যেমন তারা করেছেন সেই সময় শেষ মুহূর্তে আমি ছিলাম, মুখে জলটাও দিতে পেরেছি। হয়তো আমি টাকা পয়সার দিক থেকে অনেক কিছু করতে পারিনি, কিন্তু তাদের সঙ্গ দেয়া এবং শেষ মুহূর্তে থাকা, সে আমার জীবনের একটা বড় সফলতা, এটা আমার মনে হয়েছে। আর যে কোনো অবস্থায় এগিয়ে চলা, সুখ দুঃখ সমস্তকে করে আর কি, দুঃখতেও কাঁটার মুকুট পরেও মুখে যেন হাসি থাকে। তো আলটিমেটলি আমি যতটা যেখানে আছি, আমি খুব একটা মনে হয়েছে ঠিকই আছে, অনেক কিছু পেয়েওছি। না পাওয়া দুটো মানুষের থাকবে, এটা একদম ঠিক কথা, দুটোই থাকবে, কেউ ফুললি কিছু পাবে না, এটাই নিয়ম ঈশ্বরের এই জগতে। কাজেই যা দেয়া হয়েছে তা নিয়ে আমি সন্তুষ্ট, এইটাই বলছি আর কি। আমার এখানে শোনা যায়, দারুণ অনেক কিছু শিক্ষা রয়েছে, খুব ভালো হলো, খুব ভালো শুনলাম। হ্যাঁ, তোমরাও শোনাও ভালো কথা। হ্যাঁ, আজকের আড্ডাটাই সত্যি খুব সলিড গল্প। আমরা বুঝতেই পারি তোমার মধ্যে অনেক কিছু আছে। না, পম্পাদিকে বোঝাই যায়, অনেক কিছুই আছে, আস্তে আস্তে বের করে, একসাথে বের করে না। ওর লেখার মধ্যেই বোঝা যায়, আস্তে আস্তে বের করে, পরে পরে বের করে, একসাথে বের করে না। পম্পাদি লেখার মধ্যেই সবকিছু থাকে। হ্যাঁ অবস্থায় হ্যাঁ, একদম তাই, আমার তাই মনে হয়।
এত প্রশংসা করতে নেই, তোমাদের ভালো না লাগলেই এটা হবে, তাছাড়া প্রশংসা না, কিচ্ছু এটা না। প্রশংসা না, এটা সত্যি কথা, সবাই স্বীকার করবে কিন্তু দিদি। এবার সবাই তৃপ্তি বলো, তৃপ্তিটা শুন। এইবার চলো। হ্যাঁ, এই আমি কি বলবো, আমার কিছু নাই। কি বলবো খুঁজে পাচ্ছি না। এই তৃপ্তির অনেক কিছু আছে, তৃপ্তিকে মানে ও ওরকম বলে, ওর কাছে শোনো, এক একটা গল্প শুনবে। তুমি তো আছো, তাই বললেই হবে, আমার কিছু নাই বললে হবে? আমার এই মুহূর্তে কিছু মনে আসছে না। আরে যে কোনো একটা ঘটনা বলো না, তৃপ্তি না কিছু বললে আমরা আর কিছু বলবো না। ঘটনা আরে আমার নাম তো তৃপ্তি, আর কিছু আমার বলার নেই। আমি নিজে নিজে খুব তৃপ্ত হয়ে আছি, অতএব বলার কিছু নেই। আমাদেরকেও তৃপ্ত করো। ওই তো আমি উপস্থিত আছি তাই। তা বললে হবে না, তা বললে হবে না। ছোটবেলার কিছু কথা মনে নাই, সেটা একটু বলো প্লিজ। আচ্ছা শুরু করি তাহলে। হ্যাঁ করো। আমি ছোটবেলায় খুবই শান্ত ছিলাম, হ্যাঁ খুবই ঠান্ডা। তো এই বিমলা ম্যামের মতো, আর মতো বিমলা ম্যামের মতো। গাছে ওঠা এগুলো ছিল, এটা স্বাভাবিক। আমি কোনোদিন পুকুরে স্নানটা মানে সোজাসুজি পুকুরে গিয়ে স্নানটা করিনি, গাছে উঠে ঝাঁপ মেরেছি। আর মানে গাছে উঠে ঝাঁপটা মারতাম পুকুরে। আর পেয়ারা গাছের গোড়া দিয়ে উঠতাম না, পেয়ারা গাছের গোড়াতে না ভীষণ কাঁটা দেওয়া থাকতো, সেই ডাল আমাদের বারান্দায় আসতো, সেই বারান্দায় ওই ডাল ধরে 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 গাছে উঠতাম। দিয়ে আর ওই পেয়ারা খানিকটা খেয়ে ভর দুপুরবেলায় তো ঘুমাতাম না, তো সেই বাইরের দিকে ছুটতাম দূরে, পরে যাতে কুড়িয়ে নিয়ে বাড়ি আসি। তো চুপ চুপ করে পেয়ারা পেরে আর ওইভাবে, মানে আমাদের মাটির বাড়ি তো, 3 তলা বাড়ি, দোতলার সঙ্গে ওই বারান্দায় ওই কাঠের একটুখানি ইয়ে কি বলবো বারান্দার মতো থাকতো, কাঠের ওই রেলিং দেওয়া। তো ওইখান থেকে টপকে টিন দিয়ে গাছের ডাল ধরে 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 গাছে চলে যেতাম। তো এইভাবে গাছে উঠতাম, এইভাবে গাছে উঠতাম। তো তখন বোধহয় মাধ্যমিক পরীক্ষা দেব, দাদা তখন মাস্টারি করছে। তো বাড়ি এসছে মেজদা, তো খুঁজছে আমাকে, কোথায় গেল। তবে আমার গলার আওয়াজ পেতো না, আমি সেদিক দিয়ে খুবই ঠান্ডা ছিলাম, কেউ কিছু বললে চুপচাপ আমি সহ্য করতাম, বা এই ভেতরে ভেতরেই বদমাইশি গুলো ছিল কিন্তু আমার। হ্যাঁ মা যেমন করলে তো চলবে না। হ্যাঁ গলার আওয়াজ বের করলে চলবে না, গলার আওয়াজে শান্ত ভাব থাকতে হবে, তবে তো করা যাবে এগুলো। হ্যাঁ দিয়ে তারপরে না এমনিতেই ঠান্ডা ছিলাম, মানে কেউ কিছু বললে খালি কাঁদতাম, যে তর্ক করা বা কোনো কিছু বলা বা চাহিদা এগুলো কিন্তু ছিল না কোনোদিন। তো বাকি ভাইয়েরা খুবই জ্বালাতন করতো, যেমন হচ্ছে আমার দাদা যদি আমাকে দুঘা, মানে যেহেতু শান্ত থাকতাম না, দুঘা মেরে দিয়ে চলে যেত, আমি হয়তো কাঁদতাম যে আমাকে কেন মারলো, মাকে নালিশ করতাম। আর মা না খুব, মানে সে কি বলবো, ছেলেদের প্রতি খুব অন্ধবিশ্বাস। হ্যাঁ তো বলছে যে ও দাদা হয় যদি দুঘা মেরেইছে, তাতে কি হয়েছে, বোন হয়েছি সহ্য করতে পারবি না, সে হলো। পরে দেখছি ভাইও এসে দুঘা মেরে দিল, ওই চুপচাপ থাকার জন্যই আমি মার খেয়েছি প্রচুর। দিয়ে তারপর তো বদমাইশি গুলো ভেতর ভেতর আস্তে আস্তে জাগাতাম আর কি ওগুলোকে। দিয়ে তারপরে দেখছি যে নালিশ করলাম মাকে, মা বলছে যে ভাই হয় দিদিকে না হয় দুঘায় মেরেছে। বলে হ্যাঁ গো তুমি বললে ভাই দাদা হলেও মারলে কিছু নয়, মা ভাই হলেও, তো কি বলছো তুমি, আমি কিছু বুঝতে পারছি না। তো মেয়ে হয়েছিস তো একটু সহ্য করতে হবে না।
শ্বশুর বাড়ি যাবি, কোনখানে যাবি না যাবি সব সহ্য করতে হবে এইরকম। তারপরে দেখছি যে যে জিনিসটা খেতে ভালোবাসতাম, ছাতুটা খুব ভালোবাসতাম খেতে। হ্যাঁ, আমাদের বাড়িতে তৈরি করতো তো বিভিন্ন রকম ভাবে মা, ওটাকে করে রেখে দিত আর খুব খেতে ভালোবাসতাম। আমাদের বাড়িতে ওই আখের চাষ হতো, মানে সারা বছরের গুড় তৈরি হতো, রেখে দেওয়া হতো ওই মাটির হাঁড়িতে করে। সেই কি বলে ওই ওই গুজি মাটির বড় বড় ওইভাবে করে রাখা থাকতো। প্রয়োজনে প্রত্যেকদিন গুড় দিয়ে মুড়ি বা ছাতু মুড়ি যখন যেমন সেটা খাওয়া হতো আমাদের। তো আমি যে মা ছাতু খাবো দাও, বলছে যে দেখ শেষ হয়ে গেছে। ঠিক আছে, শেষ হয়ে গেছে। এরপরে ওপরে দোতলায় উঠে দেখছি আমাদের দুদিকে দুটো তিন তলার মাটির বাড়ি ছিল। তো আরেক দিকে গিয়ে এবার আমি যে গিয়ে দেখছি দোতলায় শেষদা দেখি না খাচ্ছে, মা ওখানে খেতে দিয়েছে ওকে। হ্যাঁ, আচ্ছা তুই কোথায় পেলি এটা? না মা দিয়েছে। মানে ও মা যে বললো নেই, শেষ হয়ে গেছে। আর কিছু বললাম না, আর কিছু বলিনি। তো এরকম যখন দেখছি যে না আর বলে কিছু হবে না, এবার যখন যেটা ইচ্ছে হবে আমি চুপি চুপি খেয়ে নেবো, চুপি চুপি খেয়ে নেবো, কাউকে কিছু বলবো না। এরকম করতে থাকলাম। এরপর এখন আমি আচারও খেতে প্রচুর ভালোবাসতাম, এত ভালোবাসতাম। আর আমার দিদি দারুণ আচার বানাতো। আমার শেষ দিন কুলের আচার, চালতার আচার বানিয়ে বানিয়ে আমাদের 3 তলার একদম ইয়েতে রাখতো। হ্যাঁ, এবার রোজ উঠছি, নেশাতেই একটা উঠতাম আর কি। হ্যাঁ, ওই আমাদের ওই গলন দরজা ছিল, গলন দরজা দিয়ে একদম সিঁড়ি বেয়ে বেয়ে 3 তলাতে উঠেছি। আর জাল নেট চাপা দেওয়া আছে, দিয়ে একটু একটু করে বের করি, খাই, চারিদিকে ওই বীজগুলো একটু একটু করে ছড়িয়ে রেখে দিই, ভাববে যে ইঁদুরে খেয়েছি। ইঁদুরে একদিন বলছে কি ব্যাপার কমছে কেন, কিছু বুঝতে পারছে না, বলে কি ইঁদুরে খাচ্ছে। আমি ওই খেয়ে চারিদিকে একটু একটু করে মানে সিগন্যাল দিয়ে দিয়ে রাখতাম। হ্যাঁ, দিয়ে এইরকম করে করে চুরি করে করে খেয়েছি ছোটবেলায়। কি করব, কিছু করার নেই। বেশ করেছো, খুব ভালো করেছো। ভালো করিনি? গল্প দারুণ, খুব ভালো বলেছো, খুব ভালো হয়েছে। আমার সাথে একটু মিল পেলাম, তাই আমার তো আরো ভালো লাগলো। ভালো লাগলো না? একটা বন্ধু পেয়ে গেলাম, খুব খুব ভালো লাগলো। হ্যাঁ, আরেকবার বলা হয়নি, মাধ্যমিক পরীক্ষা দেবো, দাদা আমাকে খুঁজছে পড়াবে বলে। আর আমি ওই পুকুর ধারে একটা জাম গাছে, পাতলা জাম গাছ তো এমনি নরম, গাছে উঠে, আমি কখনো নিচে পড়া জাম খাইনি, মানে নিচে পড়া ফল খেতাম না। হ্যাঁ, গাছে উঠে খাবো তবে না মজা। তো সেই গাছে উঠেছি, এবার দাদাকে ভর দুপুর বেলা, এবার গাছ তো দুলছে, এদিক ওদিক দুলছে, আর জলে গাছটা জানি আমি বুঝতে পারছি এবার পড়বো। তারপরে তো ওখানেই আর ঝপাং করে পড়লাম। তারপরে যেই উঠলাম জল থেকে, দাদা তো লাঠি দিয়ে পেটালো। হ্যাঁ, পেটালো, আর কি করবে। 206টা হাত ছিল। হ্যাঁ, 206টা হাত ছিল তো, না বেড়েছিল না কমেছিল? আমি খুব পাতলা রোগা ছিলাম, খুব রোগা, আর বেটে আর রোগা। হ্যাঁ, তাই মারলো না, জোরে বেশি মারেনি, ওই আস্তে করে 2-4 ঘা দিল, চলে এলাম। আর হাড়গুলো সব ছিল তো, না কমেছিল না বেড়েছিল? জলে পড়েছি বলে কিছু হয়নি, নিচেতে পড়িনি, জলে পড়েছি, জলে। না, লক্ষ্মী জিজ্ঞাসা করছে যে মারের চোটে হাড় ভেঙেছিল কিনা, হাড় ভেঙে বড় হয়েছিল কিনা। সেরকম জোরে মারেনি, দাদা আমাকে, এই দাদাটাই আমাকে বেশি ভালোবাসতো। আমি খেয়েছি কিনা, কারণ মা ভুলে যেত তো আমার জন্য সবকিছু, খাবার বাড়তে ভুলে যেত আমার জন্য কোনো কিছু। তার দেবার সময় বলতো আইরে যা, ওর জন্য কোথায় নেই, মা বললো জানি তুমি ওর জন্য ভুলে গেছো। হ্যাঁ, এই এরকম হচ্ছে গল্প। দাদা এসে মনে করে দিত, ব্যাড ব্যাড, মাসিমার জন্য ব্যাড। মার দিত ঠিকই কথা, কিন্তু জোরে দিত না। না, জোরে দিত না, মার দিত, কিন্তু ওই মার খাওয়ার মতো। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তেই দিত। আর তা খেয়ে কখনোই মনে হয়নি যে পরের বার থেকে আর কিছু করবো না। হ্যাঁ, ঠিক। ভগবান, মারেরও আবার মানে কোয়ালিটি আছে নাকি? হ্যাঁ, মারের কোয়ালিটি নেই, এ কি বলেন, আমরাও খেয়েছি।
হ্যাঁ গো, নানা রকম আছে, বকুনেরও আমরা কোয়ালিটি আছে। বুঝছি, বকুনিরও আছে, অনেক রকম বকুনিরও কোয়ালিটি আছে, কোয়ালিটি আছে। হ্যাঁ, যে কোনটা কিরকম, বললাম না তবে তো গরম সেরকম খুন্তি, কাজটা হবে, তবে তো সেটা বুঝে কাজ করবো গরম আমরা। খুন্তি নিয়ে চলে আসলো হাতে, গরম খুন্তি, ওকে, বাই, সবাইকে বাই বলছি। গরম খুন্তি নিয়ে চলে আসলো হাতে। ঠিক আছে, শিউলিদির কিছু আছে? ঠিক আছে, ঠিক আচ্ছা, এখানে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাই সবাইকে।